শেষমেশ একটা অসাধারণ সপ্তাহ আমরা দেখলাম, যেখানে মার্কেট নিফটি 1,000 পয়েন্ট র্যালি করেছে, প্রায় 1,000 পয়েন্ট র্যালি করেছে। পরপর 5 দিন, যে 5 দিন মার্কেট খোলা ছিল, সেই পরপর 5 দিনে আমরা দেখতে পেয়েছি যে মার্কেট পজিটিভ ক্লোজ দিয়েছে, এবং তার মধ্যে 4 দিনই আমরা দেখতে পেয়েছি গ্যাপ আপ ওপেনিং হয়েছে। সব দিক থেকে বিচার করলে মার্কেট একটা ট্রিমেন্ডাস বুল রানের মধ্যে দিয়ে যাচ্ছে। অরিজিনাল কি মার্কেট এরকম বুল রানের মধ্যে দিয়ে যাবে? মার্কেটে যে বিয়ারিশ যে মোমেন্টাম আমরা দেখছিলাম, সেটা কি এখানেই শেষ হয়ে যাচ্ছে, নাকি এর পরেও কোনো বিয়ারিশ মোমেন্টাম আসতে পারে? অ্যাকচুয়ালি আজকে আমি এই ভিডিওতে তিনটে জায়গা নিয়ে আলোচনা করব। প্রথমত, মার্কেটের দিকে পজিটিভ কোন জায়গাগুলো, 1 নাম্বার। 2 নাম্বার, মার্কেটের ক্ষেত্রে নেগেটিভ কোনটা। আর 3 নাম্বার হচ্ছে যে এরপরে চার্ট নিয়ে আমি একটু ছোট্ট আলোচনা করব, যে চার্টে কোন জায়গায় দাঁড়িয়ে আছে মার্কেট, এরপরও বিয়ারিশ আসার সম্ভাবনা কতটা। প্রথম যে ব্যাপারটা বলতে হয়, যে আগের দিনের মার্কেট এত বেশি পজিটিভ হলো কেন? এক্স্যাক্টলি যে কারণে মার্কেট বিয়ারিশ মুভে ছিল, সেটা কি কমপ্লিটলি কেটে গেছে? আগের দিনের মার্কেটের এত বড় বুল রান দেওয়ার কারণ হচ্ছে, 1,000 পয়েন্ট র্যালি দেওয়ার কারণ হচ্ছে একটা পার্টি, সেটা হচ্ছে যে ফেডের ইন্টারেস্ট রেট। ফেডের ইন্টারেস্ট রেট আমরা দেখেছি যে ফেডের ইন্টারেস্ট রেট ফ্ল্যাট, কোনোভাবে চেঞ্জ করেনি। কিন্তু বেসিক্যালি ফেড এমন একটা ট্যাকটিক্স নিয়েছে, যার মধ্যে কিন্তু ইন্টারেস্ট রেটটা অরিজিনালি কমেছে, ইন্টারেস্ট রেট কমার মতো এফেক্ট দিয়েছে। সেটা কি? সেটা হলো কোয়ান্টিটেটিভ টাইটনিং। কোয়ান্টিটেটিভ টাইটনিং, যেটা কিউটি বলা হয়, ঠিক আছে, কিউটি, সেটা $25 বিলিয়ন থেকে $5 বিলিয়ন হয়েছে। আমি যদি মোটামুটি জিনিসটাকে বলি, তাহলে এর ফলে কি হয়েছে, যে লিকুইডিটির সমস্যা মিটেছে। অর্থাৎ ফেড ব্যাংকগুলোর ক্ষেত্রে বন্ড ইয়েল্ডের পরিমাণ কমেছে, যার ফলে ব্যাংকের লিকুইডিটি বাড়বে, মোদ্দা কথা লোকের হাতে টাকা আসবে। ঠিক আছে, এটা একটা বড় কনসেপ্ট। আমি ছোট করে যদি বলতে হয়, সিম্পল কথা, লোকের হাতে টাকা আসবে ইউএসএতে। এটা করার কারণ কি? এটা করার কারণ হচ্ছে ইউএস মার্কেটে ইনফ্লেশনের একটা ভয় রয়েছে। ফেড অলরেডি বলেছে যে ইনফ্লেশন হতে পারে। ইনফ্লেশন যেহেতু হতে পারে, ঠিক আছে, যেহেতু মার্কেট ক্রাঞ্চ করতে পারে, মার্কেট একটু গুটিয়ে যেতে পারে, ঠিক আছে, তো এর জন্য ফেড বলছে কি, যে আমরা যদিও মানুষের হাতে টাকা দিলে ইনফ্লেশনের ক্ষেত্রে সেটা খারাপ, কিন্তু যেহেতু মার্কেট ক্রাঞ্চ করতে পারে, সেই কিছুটা লিকুইডিটি কিন্তু মার্কেটে ছাড়ার প্রস্তাব দিয়েছে ফেড। এবং এটা ইন্ডিয়ান মার্কেটের জন্য খুবই ভালো। তার কারণ হচ্ছে যে ফেডের পলিসির টাইটনিং যদি কমে, তাহলে ইন্ডিয়ান মার্কেট বা যারা আমাদের মতো ইকোনমি, তারা কিন্তু আরও বেশি পরিমাণে এক্সপান্ড করার সুযোগ পাবে, ইউএস মার্কেট উপরে যাবে। তো সেই সেম জিনিসই হয়েছে। তো আগের সপ্তাহের যে আপট্রেন্ড আমরা পেয়েছি, সেটা হচ্ছে সিম্পল একটা পার্টি, সেটা কি ফেডের পলিসি পার্টি। আমরা যেমনটি চেয়েছিলাম, ফেড তেমনটি বলেছে। এক্স্যাক্টলি সেই কারণে আমরা আগের সপ্তাহে একটা বিশাল মোমেন্টাম পেয়েছি। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সব থেকে যে বড় ইস্যুটা আমাদের মাথা থেকে আগের সপ্তাহে বেরিয়ে গেছিল, কিন্তু পরের সপ্তাহে, আপকামিং সপ্তাহে আসতে চলেছে, সেটা হচ্ছে যে ট্যারিফ। ট্যারিফ কিন্তু 2 অক্টোবর থেকে আসবে। ইন্ডিয়ার উপর ট্যারিফ 2 অক্টোবর থেকে চেপে যাচ্ছে। আর আগামী সপ্তাহ, আজকে তো শনিবার, পরের সপ্তাহটা, যে সপ্তাহটা আসছে, সেখানে কিন্তু আমরা দেখতে পাবো এই ফাইন্যান্সিয়াল ইয়ারের লাস্ট উইক। কাজেই ট্যারিফের ভয়টা কিন্তু এই ফাইন্যান্সিয়াল ইয়ারের লাস্ট উইকে পড়বে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবার আমি যদি বলি যে মার্কেটের খারাপ দিক কোনটা, জাস্ট ট্যারিফ। ট্যারিফের ভয় ছাড়া অ্যাট প্রেজেন্ট এই মুহূর্তে দাঁড়িয়ে মার্কেটের কিন্তু আর কোনো ফেয়ারের জায়গা নেই, এক্সেপ্ট চার্ট প্যাটার্নটা আলাদা আমি রাখছি। তো মার্কেটের ভালো দিক কোনটা? মার্কেটের ভালো দিক হচ্ছে, আমরা যদি ডিআইআই এফআইআই ডেটা দেখি, তাহলে আমরা দেখব লাস্ট 2 দিন এফআইআই কিন্তু বাই করেছে, এবং লাস্ট দিন তো গত শুক্রবার তো বড় পরিমাণে বাই করেছে। কম্পারেটিভলি ডিআইআই যদি ডেটা দেখি, তারা যথেষ্ট এতদিন ধরে বাই করেছে, এখন প্রফিট বুকিং চলছে, সেল করেছে, কিন্তু সেই সেলের পরিমাণটা এফআইআই বাইয়ের থেকে কম। কাজেই আমরা দেখতে পাচ্ছি এফআইআই তাদের বাইংয়ের জায়গায় আস্তে আস্তে ফিরছে। ডিআইআই তাদের সেলিংয়ের, যেমন এফআইআই বাই করলে ডিআই সেল করবে, এটাই স্বাভাবিক ব্যাপার, এবং তার পরিমাণটা কম, ওরা ইনভেস্টেড থাকতে চাইছে, যেটা মার্কেটকে বুস্ট আপ দেবে, 1 নাম্বার। 2 নাম্বার যদি আমরা দেখতে, জিম ওয়াকার একজন রিনাউন্ড পারসন, যিনি 2008 সালের যে ফিনান্সিয়াল ক্রাইসিস এসেছিল, তার ব্যাপারে উনি অনেক আগে থেকে প্রেডিকশন দিয়েছিলেন। এবং জিম ওয়াকার এমন একজন ব্যক্তি, যার কথা বড় বড় ইনস্টিটিউট, বড় বড় সংস্থা যারা ফিনান্সের সঙ্গে যুক্ত, তারা সবাই বেদবাক্যর মতো মানে। তো উনি রিসেন্টলি একটা ইন্টারভিউতে বলেছেন যে বাই ইন্ডিয়া এমন একটা পজিশনে দাঁড়িয়ে আছে, যার ম্যাক্রো ইকোনমিক সিচুয়েশন বিশাল ভালো,
যার ইন্ডিয়া ট্যাক্স কাট থেকে শুরু করে লিকুইডিটির সমস্যা থেকে শুরু করে সব কিছু মেটার জায়গায় ইন্ডিয়া একটা বিশাল বড় মার্কেট হতে যাচ্ছে। পার ক্যাপিটা ইনকামের দিক থেকে ইন্ডিয়া একটা ম্যাসিভ জায়গায় চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে আগামী 5-10 বছরের মধ্যে। এবার জিম ওয়াকার যে কথাটা বলছেন উনি লং টার্মে বলছেন, কাজে এখন আমি যেটা আলোচনা করছি ডেফিনেটলি লং টার্মে আলোচনা করছি। তো উনি বলছেন ইন্ডিয়াতে বাই করো, কারণ ইন্ডিয়ার ভ্যালুয়েশন এখন মোটামুটি ঠিকঠাক, ঠিক আছে, কাজে ইন্ডিয়াতে বাই করা যেতে পারে। 3 নম্বর পয়েন্ট যেটা সেটা হচ্ছে যে ইন্ডিয়ার কিছু ম্যাক্রো ইকোনমিক ডেটা যেমন হচ্ছে ট্রেড ডেফিসিট। ইন্ডিয়ার ট্রেড ডেফিসিটটা 3 বছরের মধ্যে লোয়েস্ট, মানে ইন্ডিয়াতে অ্যাকচুয়ালি বেশি পরিমাণে কেনে বাইরে থেকে, যা বিক্রি করে, যা কেনে তার থেকে কম বিক্রি করে, তাহলে এর ফলে একটা ডেফিসিট তৈরি, একটা একটা মাঝের গ্যাপ তৈরি হয়, ওই ডেফিসিটটা সব থেকে কম। মানে ইন্ডিয়ার এক্সপোর্ট আর ইম্পোর্টের মধ্যে ডিফারেন্সটা সেটা সব থেকে কম, যেটা ভারতের জন্য যথেষ্ট ভালো। বোঝা গেছে? মানে যথেষ্ট ভালো মানে হচ্ছে যে ইন্ডিয়ার হাতে ডলার বেঁচে যাচ্ছে, দিস ইজ গুড ফর ইন্ডিয়া। ওকে, এরপরে হচ্ছে ট্যাক্স কালেকশন। ট্যাক্স কালেকশনে আমরা দেখতে পেয়েছি যে একটা ভালো পরিমাণে আপ ট্রেন্ড আমরা দেখতে পেয়েছি, মানে একটা ট্যাক্স কালেকশন বেশি হচ্ছে, যেটা ইন্ডিয়ান মার্কেটের জন্য ডেফিনেটলি ভালো, কারণ তার ফলে সরকারের এতে টাকা আসবে, সরকার ইনফ্রাস্ট্রাকচার বা এই ধরনের জায়গায় খরচ করতে পারবে, যেটা মার্কেট পজিটিভভাবে দেখা হয়। ব্যাংকের লিকুইডিটি যেটা একটা বড় সমস্যা ছিল, সেই সমস্যাটার জন্য আরবিআই যথেষ্ট 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 বেশি পরিমাণে ব্যাপারটাকে দেখছে, এবং লিকুইডিটি সমস্যাটাকে মেটানোর জন্য ব্যাংকে টাকা ইনজেক্ট করা হচ্ছে। এবং শুধু তাই নয়, যদি এই যে ট্যারিফের যদি ধাক্কাটা যদি একটু সামলায়, তাহলে আমরা দেখতে পাবো যে পরপর এই বছরে যে 4টে আমরা যে এই ফাইন্যান্সিয়াল ইয়ারে যে 4টে আমরা দেখতে পাবো, মানে আরবিআইয়ের মিটিং দেখতে পাবো, মনিটারি পলিসির মিটিং, সেখানে আমরা কিন্তু 4টের মধ্যে কিন্তু 4টে আমরা ছোটো ছোটো রেট কার্ড দেখতে পারি। মানে মোদ্দা কথা রেট কিন্তু কমানোর একটা পসিবিলিটি রয়েছে, তৈরি হচ্ছে, এবং এটা কিন্তু আরবিআই বলেছে আমরা কিন্তু মানে ইয়েটাকে, ধার দেওয়াটাকে, লেন্ডিংটাকে অনেকটা সস্তা করতে চাই, ঠিক আছে। তো এই সব কিছু পজিটিভ দিক, যথেষ্ট পজিটিভ দিক। নেগেটিভ দিক একটাই, ট্যারিফ। তবে সবার শেষে আমি একটা কথা বলবো, মার্কেটের জন্য কিন্তু নতুন ফাইন্যান্সিয়াল ইয়ার 26 কিন্তু ভালো আবহে তৈরি হবে। ফাইন্যান্সিয়াল 26 কিন্তু আমাদেরকে বড় রিটার্ন দেবে, সে নিয়ে কোনো সন্দেহ নেই। কারণ এই ব্যাপারে আমাকে আবার সেই একই কথা বলতে হয়, যারা বড় বড় ইনস্টিটিউশন, যারা বড় বড় ফার্ম আছে, যেমন গোল্ডস্মিথ বলতে পারো, জেফ্রি বলা যেতে পারে, এরা সবাই কিন্তু প্রেডিক্ট করছে যে ইন্ডিয়া প্রায় এই ফাইন্যান্সিয়াল ইয়ারে 14-15%, 16% একটা রিটার্ন দেওয়ার পসিবিলিটি রয়েছে। কাজেই ওভারঅল দেখলে যেটা মনে হবে, ইন্ডিয়ান মার্কেট লং টার্মে যথেষ্ট বুলিশ, শর্ট টার্মে একটু হলেও সমস্যা তৈরি হতে পারে। এখন আমি চার্টের ব্যাপারটা তোমাদের একটু দেখিয়ে দিতে চাই, যে চার্ট যদি আমরা আলোচনা করি তাহলে জিনিসটা কি হচ্ছে। যদি আমরা চার্টের ব্যাপারটা দেখি, তাহলে এখানে দেখা যাবে পরিষ্কার যে এই যে মার্কেট একটা এখান থেকে শুরু করে এই পরিমাণ যে একটা বড় র্যালি দিয়েছিল, তো এই র্যালিটা দেওয়ার পর এই যে রেজিস্ট্যান্স 1 যেটা রয়েছে, এটা অ্যাকচুয়ালি ফিবোনাকি, আমার এখানে পাইভট পয়েন্ট লাগানো আছে, পাইভট পয়েন্ট ফিবোনাকি। তো এখানে রেজিস্ট্যান্স 1 যেটা রয়েছে, রেজিস্ট্যান্স 1 এই জায়গাটায় এসে কিন্তু মার্কেট থেমে গেছে। তো পরের সপ্তাহে শুরুতে যদি রেজিস্ট্যান্স 1-এর উপরে এই জায়গাটায় যদি কোনো গ্রিন ক্যান্ডেল তৈরি করতে পারে, রেজিস্ট্যান্স 1-এর উপরে এই জায়গাটায় যদি কোনো গ্রিন ক্যান্ডেল তৈরি হয়, তবেই কিন্তু মার্কেট ঠিকঠাক জায়গায় সাস্টেন করবে, ঠিক আছে। এবং ডেফিনেটলি এই সপ্তাহের শেষের দিকে এই R2-এর উপরেও গ্রিন ক্যান্ডেল তৈরি হতে পারে, হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি এখানে R1-এর উপরে যদি গ্রিন ক্যান্ডেল তৈরি হয়, তবেই এখানে সব থেকে বড় একটা রেজিস্ট্যান্স পয়েন্ট যেটা, সেটা হচ্ছে যে এটা হচ্ছে 23,800 যে লেভেলটা, 23,850 লেভেলটা, এখানে কিন্তু একটা বড় ধরনের একটা রেজিস্ট্যান্স পাওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ এর আগেই R2 রয়েছে, আমার মনে হয় না যে এই সপ্তাহে R2-কে ক্রস করে মার্কেট ওপরের দিকে যেতে পারবে। কাজে এই পয়েন্টটাতে কিন্তু একটা বড় কনসলিডেশন হওয়ার চান্স আছে R1 থেকে R2 এই পজিশনের মধ্যে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে যে যেহেতু মার্কেটের এর পরের যে মার্কেটটা আসছে, মানে আগামী সপ্তাহে যে মার্কেটটা, সেখানে কিন্তু ট্যারিফের যে ব্যাপারটা, সেটা কিন্তু বিশালভাবে হাবি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। ট্যারিফের ব্যাপারটা কিন্তু বড়োভাবে চাপবে ইন্ডিয়ান মার্কেটের উপরে, এবং এই R1-এর উপরে বারবার একটা কথা বলছি যে R1 রেজিস্ট্যান্সের উপরে যদি গ্রিন ক্যান্ডেল দিয়ে ক্লোজিং দেয়, তবেই কিন্তু আমরা এর পরে একটা বুলিশ মুভমেন্ট দেখতে পারি, আদারওয়াইজ কিন্তু না। যদি আমরা এর উইকলি চার্টে দেখি, তা উইকলি চার্টেও আমি সেম জিনিসই দেখবো, যে এই জায়গাটা এক্স্যাক্টলি যেটা আমি দেখালাম যে পয়েন্টটা, ওখানে সেই 23,800 পয়েন্টটা, তো 23,800 পয়েন্টটা অ্যাকচুয়ালি হচ্ছে এই যে চাঙ্কটা রয়েছে না, আমি এখানে ভালো করে দেখিয়ে দিই, এই যে চাঙ্কটা রয়েছে না, এই চাঙ্কটার মাথা হচ্ছে ওইটা, এই চাঙ্কটার কমপ্লিট মাথা হচ্ছে ওই 23,800 পয়েন্টটা। কাজে এই চাঙ্কটাকে ভাঙতে হবে, এই চাঙ্কটাকে যদি না ভাঙে তবে কিন্তু মার্কেট বুলিশ জায়গায় যাবে না।
এত বড় গ্রিন ক্যান্ডেল তৈরি হওয়ার পরেও আমি এই কথাটা বলতে বাধ্য হচ্ছি। তো এই হচ্ছে মোটামুটি পুরো পুরো ম্যাটারটা আলোচনা, এবং আমি এর একটা টেকনিক্যাল ভিউ দেওয়ার চেষ্টা করলাম। তো মার্কেট সুপ্রিম, দেখা যাক কি হয় মার্কেট, তো পরবর্তীকালে যা হবে দেখা যাবে।